সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাকাউন্টিংয়ের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রথম দেখা একটু জটিল মনে হলেও আসলের পেছনে যুক্তিটা কিন্তু দারুণ সহজ। চলুন তাহলে সরাসরি শুরু করে দিই। তো চলুন একটা ছোট্ট ধাঁধা দিয়ে শুরু করা যাক, কি বলেন? ধরুন একটা ব্যবসা জানুয়ারির 1 তারিখে মানে বছরের একদম শুরুতে পুরো 1 বছরের জন্য 12,000 টাকা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে দিল। এখন প্রশ্ন হলো, জানুয়ারির রিপোর্টে কি তাহলে পুরো 12,000 টাকায় লোকসান বা খরচ দেখানো হবে? মানে প্রথম দৃষ্টিতে তো এটাই মনে হওয়ার কথা, তাই না? কিন্তু একটু থামুন, ব্যাপারটা কি আসলেই এতটা সহজ? একটু ভাবলেই কিন্তু খটকা লাগবে। আরে ব্যবসাটা তো সুবিধা কিনল পুরো বছরের জন্য, শুধু 1 মাসের জন্য তো নয়। তাহলে হিসাবের খাতায় আসল ঘটনাটা কি হবে? ঠিক এখানেই অ্যাকাউন্টিংয়ের একটা খুব জরুরি নিয়ম বা বলা যায় একটা কৌশল কাজে লাগে। আর সেই কৌশলটাই হলো এই প্রিপেইড এক্সপেন্সের ধাঁধা। জাগতে খরচ মনে হলেও আসলে কিন্তু এটা একটা সম্পদ যা শুধু ছদ্মবেশে আছে। আচ্ছা, তাহলে প্রথমেই একদম সহজ করে বুঝে নিই এই প্রিপেইড এক্সপেন্স জিনিসটা কি। সোজা কথায় এগুলো হলো সেই সব খরচ যা আমরা আগেই দিয়ে দিয়েছি, কিন্তু তার সুবিধাটা পাব ভবিষ্যতে। যেমন ধরুন বাড়ির অগ্রিম ভাড়া, বা আমাদের এই উদাহরণের অগ্রিম ইন্স্যুরেন্স, কিংবা একসাথে অনেকগুলো অফিসের জিনিসপত্র কিনে রাখা। আর ঠিক এই জায়গাটাতে আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন কি লেখা আছে, প্রিপেইড এক্সপেন্স খরচ নয়, সম্পদ। অ্যাকাউন্টিংয়ের চোখে টাকাটা দেওয়ার সাথে সাথেই এটা খরচ হয়ে যায় না, না, বরং এটা একটা সম্পদে পরিণত হয়। আর এই একটা লাইন যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, সম্পদ আর খরচের মধ্যে তাহলে ফারাকটা কোথায়? খুব সহজ একটা উদাহরণ দিই। ধরুন একটা গিফট কার্ড যেটাতে পুরো টাকা ভরা আছে। ওই কার্ডটা হলো একটা সম্পদ, কারণ ওটা দিয়ে ভবিষ্যতে কিছু কেনা যাবে। আর যখন কার্ডটা ব্যবহার করে কিছু কেনা হলো, তখন যে টাকাটা খরচ হলো সেটা হলো এক্সপেন্স। আমাদের প্রিপেড এক্সপেন্সও ঠিক ওই পুরো ভর্তি গিফট কার্ডটার মতোই একটা সম্পদ। বেশ, তাহলে এই হিসাবটা খাতায় তোলা হয় কিভাবে? এর দুটো রাস্তা আছে। চলুন প্রথম আর সবচেয়ে বেশি ব্যবহার হওয়া রাস্তাটা দেখি, যেটাকে বলা হয় অ্যাসেট মেথড। এই অ্যাসেট মেথডে কি করা হয় দেখুন। জানুয়ারির 1 তারিখে যখন 12,000 টাকা দেওয়া হলো, ওটাকে কিন্তু খরচ হিসাবে দেখানো হলো না, বরং প্রিপেইড ইন্স্যুরেন্স নামে একটা নতুন অ্যাসেট বা সম্পদ তৈরি করা হলো। আর তার বদলে ক্যাশ নামের আরেকটা অ্যাসেট কমে গেল। মানে ব্যাপারটা দাঁড়ালো যে একটা সম্পদ টাকা দিয়ে আরেকটা সম্পদ ভবিষ্যতের ইন্স্যুরেন্স সুবিধা কেনা হলো। সিম্পল। এরপর সময় তো আর বসে থাকে না। দেখতে দেখতে জানুয়ারি মাস শেষ হয়ে গেল, আর তার সাথে সাথে কি হলো, ওই যে 12 মাসের ইন্স্যুরেন্সের সুবিধা কেনা হয়েছিল তার থেকে 1 মাসের সুবিধা ব্যবহার করা হয়ে গেল। মানে আমাদের কেনা সম্পদের একটা অংশ এবার সত্যি সত্যি খরচ হয়ে গেল। আর ঠিক এই মুহূর্তেই আসে অ্যাডজাস্টিং এন্ট্রির জাদু। দেখুন মাসের শেষে কি করা হচ্ছে। ওই যে 1 মাসের সুবিধাটা ব্যবহার হলো, তার জন্য 1,000 টাকা মানে 12,000 টাকার 12 ভাগের 1 ভাগ, সেটাকে এবার ইন্স্যুরেন্স এক্সপেন্স বা খরচ হিসেবে দেখানো হচ্ছে। আর ওদিকে প্রিপেড ইন্স্যুরেন্স নামের সম্পদটা থেকে ওই 1,000 টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। ব্যাস, হয়ে গেল সময়ের সাথে খরচের নিখুঁত মিল। তো এটা তো গেল একটা রাস্তা। চলুন এবার দ্বিতীয় রাস্তাটাও দেখে নিই। এই রাস্তাটা একটু অন্যরকম, কিন্তু মজার ব্যাপার হলো এটাও আমাদের ঠিক একই জায়গায় পৌঁছে দেবে। এটাকে বলে এক্সপেন্স মেথড। এই পদ্ধতিতে বছরের শুরুতে মানে জানুয়ারির 1 তারিখেই পুরো 12,000 টাকাকেই প্রথমে ইন্স্যুরেন্স এক্সপেন্স বা খরচ হিসাবে লিখে ফেলা হয়। যদিও আমরা জানি এটা ঠিক না, কারণ পুরো সুবিধা তো আর একদিনে ব্যবহার হয়নি। এটা হলো শুধু প্রাথমিক একটা এন্ট্রি। আর ঠিক এই কারণেই মাসের শেষে এখানেও একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। কিন্তু এবার লক্ষ্যটা উল্টো। এবার আমাদের কাজ হলো খুঁজে বের করা যে কত টাকার সুবিধা এখনও ব্যবহার করা হয়নি, মানে ভবিষ্যতের জন্য সম্পদ হিসেবে ঠিক কতটা বাকি আছে। দেখুন কি করা হচ্ছে। মাসের শেষে যে 11,000 টাকা এখনও বাকি আছে, মানে আগামী 11 মাসের জন্য, সেটাকে ইন্স্যুরেন্স এক্সপেন্স থেকে সরিয়ে প্রিপেইড ইন্স্যুরেন্স নামের অ্যাসেট অ্যাকাউন্টে নিয়ে আসা হচ্ছে। ফলে কি হলো, জানুয়ারির খরচটা কমে দাঁড়ালো সেই 1,000 টাকায়। একই ফল। তাহলে আমরা দুটো আলাদা রাস্তা দেখলাম। একটাতে শুরুতেই সম্পদ হিসেবে দেখানো হলো, অন্যটাতে খরচ হিসেবে। কিন্তু দিন শেষে মানে মাস শেষে ফলাফলটা কি দাঁড়ালো, চলুন মিলিয়ে দেখি। দেখুন কি অসাধারণ ব্যাপার। রাস্তা দুটো আলাদা হলেও গন্তব্য কিন্তু একটাই। দুটো পদ্ধতিতেই মাস শেষে জানুয়ারির ইন্স্যুরেন্স খরচ দাঁড়িয়েছে ঠিক 1,000 টাকা, আর ভবিষ্যতের জন্য সম্পদ হিসেবে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে রয়ে গেছে ঠিক 11,000 টাকা।
এটাই হলো অ্যাকাউন্টিংয়ের সৌন্দর্য। সঠিক পদ্ধতি মেনে চললে ফলাফল সব সময় একই হবে। কিন্তু প্রশ্ন হল, এত কিছু করার দরকারটা কি? কেন এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো এত বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, এর উদ্দেশ্য কিন্তু হিসাবকে কঠিন করা নয়, একদমই নয়। বরং এর উদ্দেশ্য হল ব্যবসার আসল আর্থিক ছবিটা তুলে ধরা। এটা নিশ্চিত করে যে মাসের আয় ঠিক সেই মাসের খরচগুলো যেন একসাথেই দেখানো হয়। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটাকে বলা হয় ম্যাচিং প্রিন্সিপাল বা সময়ের সাথে আয় ব্যয়ের মিল রাখার নীতি। আর এই আইডিয়াটা মানে অগ্রিম খরচকে সম্পদ হিসেবে দেখা, এটা কিন্তু শুধু ইন্স্যুরেন্সের জন্য নয়, ব্যবসার প্রায় সব ক্ষেত্রে এর ব্যবহার আছে। ধরুন, একসাথে অনেক কাগজ কলম কেনা হলো, কিংবা সময়ের সাথে সাথে কোনো যন্ত্রের দাম যে কমে যায় মানে ডিপ্রিসিয়েশন, সেটার হিসাবে, এমনকি কাস্টমারের থেকে কাজের জন্য অগ্রিম টাকা নেওয়ার ক্ষেত্রেও সব জায়গায় এই একই নীতি কাজ করে। এই যে ছবিটা আমরা দেখছি, এটা পুরো অ্যাকাউন্টিং সাইকেলটাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। যে কোনো লেনদেন হওয়ার পর সেটাকে খাতায় রেকর্ড করতে হয়। আর আমাদের এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো হলো ওই রেকর্ডিং প্রক্রিয়ারই একটা খুব জরুরি ধাপ, কারণ এটাই নিশ্চিত করে যে শেষের ধাপে অর্থাৎ কমিউনিকেশন বা রিপোর্ট তৈরির সময় যেন সবার কাছে ব্যবসার একটা শতভাগ সঠিক ছবি পৌঁছায়। কাজেই পরের বার যখন কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট চোখে পড়বে, তখন শুধু সংখ্যাগুলো দেখবেন না, একটু গভীরে ভাবার চেষ্টা করবেন। এই প্রশ্নটা কিন্তু করাই যায় যে আচ্ছা, এই রিপোর্টটা কি সময়ের সাথে আয় আর ব্যয়ের ঠিকঠাক মিল দেখিয়ে বানানো হয়েছে? কারণ আসল গল্পটা কিন্তু ওই সংখ্যাগুলোর পেছনেই লুকিয়ে থাকে।